আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। ঘোর অবিশ্বাসের মধ্যেই ইরান এবং আমেরিকা মৌ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট এই, আমেরিকা যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো ইরান হামলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। আমেরিকার পক্ষে জানানো হয়েছে ইরানে যুদ্ধ পরবর্তী সময়ে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া হবে ইরানকে। আর এই খবর প্রকাশ করেছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। আর নিউ ইয়র্ক টাইমস এই সংবাদ ছাপাবার আগে ইরানের একজন প্রতিনিধি আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কূটনীতিকের সঙ্গে কথা বলেই এই সংবাদ ছেপেছে। আর আমরা এই মুহূর্তে আপনার জন্য হাজির করেছি দ্য টাইমস অফ ইসরায়েলের খবর, যে খবরটি খোদ নিউ ইয়র্ক টাইমসের খবরকেই কোট করেছে। এই খবরের কাগজে লেখা হয়েছে, ইমার্জিং ইউএস ইরান মৌ সেড টু রেফারেন্স possible $300 billion post-war investment fund to aid Tehran's reconstruction. ইরানের পক্ষে চোর দাবি জানানো হয়েছিল ইরানকে $270 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে, নইলে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করবে না। কিন্তু আমেরিকা আরো এক ধাপ এগিয়ে ইরানে $300 বিলিয়ন যুদ্ধ পরবর্তী সময়ে বিনিয়োগ করতে চাইছে, যে অর্থ দিয়ে ইরান তার দেশ পুনর্নির্মাণের কাজ চালিয়ে যেতে পারবে। এক কথায় নাককে ঘুরিয়ে ধরা আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে $300 বিলিয়ন এক বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। আর এই শর্তে ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ 40 দিনের যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 28 ফেব্রুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত ধারাবাহিক ইরানে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছিল। স্কুল, হাসপাতাল, মিউজিয়াম, জ্বালানি পরিকাঠামো থেকে শুরু করে রেল লাইন, ইরান জুড়ে এক ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছিল মার্কিন বর্বর সেনারা। আর তারই ক্ষতিপূরণ দিতে রাজি হচ্ছে এই মুহূর্তে মার্কিন প্রশাসন। আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এটা রীতিমতো লজ্জাজনক ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। তবে অনেকেরই মনে হতে পারে এই খবরের ভিত্তি কতটা, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন নতুন নতুন কথা বলছেন এবং তিনি ডিগবাজি খাচ্ছেন। তবে এই প্রসঙ্গে মার্কিন প্রশাসন ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত পোস্ট ট্রুথ সোশ্যাল পোস্টে করছেন তার প্রধানতম উদ্দেশ্য মিডিয়া কনজাম্পশন এবং আমেরিকার সাধারণ জনগণকে খুশি করা। এই সমস্ত খবরের সত্যাসত্য নেই এবং ইরান যেন এই সমস্ত পোস্টকে বিশ্বাস না করে। তাই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে পরস্পর বিরোধী মন্তব্য করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে কয়েকদিন আগে নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট জার্নাল একটি খবর প্রকাশ করে যে যুদ্ধ পরবর্তী সময়ে ইরান বিদেশে তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছে। তাদের হিসেব অনুযায়ী যুদ্ধ পরবর্তী সময়ে ইরান বিশ্বের বাজারে দ্বিগুণ পরিমাণ তেল রপ্তানি করছে। আর এই খবরে স্বাভাবিকভাবে হইচই পড়ে যায় আমেরিকায়, কারণ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানকে তিনি পিষে মারবেন, গলা টিপে খুন করবেন। এই উদ্দেশ্যে তিনি ওমান উপসাগরে শুরু করেছেন নৌ অবরোধ, যাতে বিদেশ থেকে কোনো জাহাজ ইরানে এসে প্রবেশ করতে না পারে এবং ইরানের তেল ভর্তি জাহাজ কোনোভাবেই যেন বিদেশে পৌঁছতে না পারে। ঠিক এই কারণেই হরমুজ প্রণালীর শেষে যেখান থেকে শুরু হচ্ছে ওমান উপসাগর, সেখানেই মার্কিন নৌবাহিনী ওত পেতে বসে রয়েছে। অথচ তার মধ্যেই ইরান বিশ্বের বাজারে তেল রপ্তানি দ্বিগুণ করলো। কিন্তু কিভাবে? এই প্রশ্নের জবাবে ওয়াল স্ট্রিট জার্নাল অনুমান করেছিল যে সম্ভবত ইরান বিদেশের বাজারে রেলপথে চীনের তেল রপ্তানি করছে। আর এই খবর গতকাল ইরানের সরকারি সংবাদপত্র ফার্স নিউজ তারা একটি ভিডিও এবং খবর প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইরান থেকে ট্যাঙ্কার ভর্তি তেল রেল লাইন ধরে চীনের পথে এগিয়ে যাচ্ছে। আর আরো তাৎপর্যপূর্ণ, এই ট্যাঙ্কারগুলো একেবারে ঝকঝকে নতুন। সেখান থেকে অনুমান করা যায় যে ইরান যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধের মাঝেই নতুন করে এই ট্যাঙ্কার নির্মাণ করেছে এবং চীনের সঙ্গে রেলপথে যাতে এই তেল রপ্তানি করা যায় তার বন্দোবস্ত করেছে। তাই ইরানকে আমেরিকা শত চেষ্টা করেও কোনোভাবেই পরাস্ত করতে পারছে না। ইরানের মানুষের অফুরন্ত দেশভক্তি, দেশপ্রেম, তাদের বিজ্ঞান সাধন এবং হার না মানার মানসিকতার কাছেই আমেরিকা পরাস্ত হচ্ছে। ইরান অবজারভার ফার্স্ট নিউজের এই সংবাদকে কোট করে তারা লিখেছে,
Iran has begun transporting LNG and oil to China by railway. রেলপথে ইরান এলএনজি এবং তেল চীনে রপ্তানি করা শুরু করে দিয়েছে। পাকিস্তান is also beginning to import LNG via Iran using the Silk Road Railway. অপরদিকে পাকিস্তান তারাও ইরান থেকে এলএনজি সরবরাহ করা শুরু করে দিয়েছে সিল্ক রোড রেলপথ ধরে। যুদ্ধ শুরু হবার আগে ইরান যখন দৈনিক 12 থেকে 13 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করত বিশ্বের বাজারে, অথচ যুদ্ধ পরবর্তী সময় যখন যুদ্ধবিরতি চলছে, অপরদিকে চলছে মার্কিন নৌ অবরোধ, তারই মাঝে বর্তমানে ইরান বিশ্বের বাজারে তেল রপ্তানি করছে দৈনিক 22 লক্ষ ব্যারেল। অর্থাৎ যুদ্ধের আগে এবং যুদ্ধের পরে তেল রপ্তানি বেড়ে হয়েছে দ্বিগুণ। তেলের পাশাপাশি পেট্রোকেমিক্যালস, রাসায়নিক সার ইত্যাদিও বিশ্বের বাজারে রপ্তানি করে চলেছে ইরান। যখন আমেরিকা ভেবেছিল যুদ্ধের পর ইরানের অর্থনীতি ভেঙে পড়বে, মুখ থুবড়ে পড়বে, তখন ইরানের অর্থনীতি চাঙ্গা হয়েছে। যুদ্ধের আগের তুলনায় এই মুহূর্তে ইরানের অর্থনৈতিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ইরানের অভ্যন্তরে এই মুহূর্তে অস্ত্র নির্মাণ এবং সামরিক পরিকাঠামো নির্মাণের গতি বহুগুণ ত্বরান্বিত হয়েছে। চলুন তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে এবার আমরা নজর দিই। আপনারা প্রত্যেকেই জানেন স্ট্রেট অফ হরমুজ নিয়ে যত যুদ্ধ চলছে আমেরিকার ইরানের সঙ্গে এই মুহূর্তে। ইরান স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার সময়ে ইরানের যে আইআরজিসি সেনা, তারা স্ট্রেট অফ হরমুজ জুড়ে জলের তলায় অসংখ্য ওয়াটার মাইন পেতেছিল। আর সেই ওয়াটার মাইনের ভয়েই বিশ্বের কোনো জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ পার করার সাহস দেখায়নি আইআরজিসির অনুমতি ছাড়া। কারণ আইআরজিসির অনুমতি না নিয়ে যদি কোনো জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ কিল জোন পার করবার চেষ্টা করে, মুহূর্তের মধ্যে সেই মাইন বিস্ফোরণ হয়ে গোটা জাহাজ ধ্বংস হয়ে যাবে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার ইরানকে হুমকি দিয়েছিলেন ইরান যেন কোনোভাবেই স্ট্রেট অফ হরমুজে মাইন না পোতে। অথচ গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আমেরিকার নৌবাহিনী এবং ইরানের নৌবাহিনী মিলিতভাবে স্ট্রেট অফ হরমুজের এই মাইন তুলে নিচ্ছে যাতে করে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ আমেরিকার নৌবাহিনী জানিয়েছে যে স্ট্রেট অফ হরমুজে কোন রকম মাইন পাতা নেই, কারণ মার্কিন নৌবাহিনী কোনো মাইন খুঁজেই পায়নি। কিন্তু স্ট্রেট অফ হরমুজে মাইন পোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প একাধিক ট্রুথ সোশ্যাল পোস্ট করেছেন, ইরানকে হুমকি দিয়েছেন। কিন্তু আজ সেই মার্কিন নৌবাহিনী জানাচ্ছে ইরান স্ট্রেট অফ হরমুজে কোনো মাইন পোতেইনি। কিন্তু আসল কথা এই, মার্কিন নৌসেনারা এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজে প্রবেশ করতে পারেনি। স্ট্রেট অফ হরমুজের বাইরে ওমান উপসাগরীয় এলাকায় থেকে তারা দাবি করছে স্ট্রেট অফ হরমুজে কোনো মাইন পাতা নেই। এখান থেকেই বোঝা যায় স্ট্রেট অফ হরমুজ এখনো সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথায় মাইন পাতা আছে সেই খবর একমাত্র ইরানের আইআরজিসি সেনারাই জানে। মার্কিন সেনারা সে বিষয়ে সম্পূর্ণরূপে অন্ধকারে। চলুন পরিশেষে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে প্রদান করি। গতকাল আপনাদের আমরা জানিয়েছিলাম ইরান আমেরিকার হামলার জবাবে কুয়েতে যে মার্কিন সেনা ছাউনি রয়েছে সেই সেনা ছাউনিতে আক্রমণ করেছে। আর আজ সবিস্তারে খবর প্রকাশিত হয়েছে ব্লুমবার্গে। আর সেখানেই দাবি করা হয়েছে ইরান 110 ফাতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করেছিল কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে। যদিও মার্কিন সেনারা ইরানি এই মিসাইলকে ইন্টারসেপ্ট করে আকাশেই, কিন্তু প্রজেক্টাইল অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত সেই মিসাইল গিয়ে পড়ে মার্কিন সেনা ছাউনিতে, যাতে আমেরিকার 5 জন কর্তব্যরত সেনা মারাত্মকভাবে জখম হয় এবং ওই সেনা ছাউনিতে রাখা মার্কিন MQ-9 দুটি ড্রোন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্লুমবার্গ লিখেছে আমেরিকানস ইনজার্ড ইন ইরানিয়ান মিসাইল স্ট্রাইক অন কুয়েত এয়ারবেস। আর এই খবর প্রকাশ হয়েছে আজ অর্থাৎ 30শে মে ব্লুমবার্গ খবরের কাগজ প্রকাশ করেছে যে ইরানি আক্রমণে মার্কিন সেনারা জখম হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ড্রোন MQ-9। তাই ইরান যখন আমেরিকার সঙ্গে মৌ স্বাক্ষরের জন্য আলোচনা করছে তখনও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়েনি আমেরিকাকে। যদি আমেরিকা যুদ্ধ করে শান্তি স্থাপন করার চেষ্টা করে ইরানের সঙ্গে, ইরান ছেড়ে কথা বলবে না। যে কোনো যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে, সেই বার্তাই দিল ইরান কুয়েতের এই মার্কিন সেনা ছাউনি আক্রমণ করে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সকল দর্শক মণ্ডলীকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যারা লোকজন
তাদের মধ্যে আনন্দের কোনো সীমা এবং পরিসীমা নেই। বিরোধী দল যারা আছেন, বিশেষ করে তরুণ যারা আছেন, তারা সবাই বলছেন আসো আসো আসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি এয়ারপোর্ট দিয়ে নামবে, এই জন্য এয়ারপোর্টের পাশে আমরা আগের থেকে বাসা ভাড়া করে বাড়ি তৈরি করে সেখানে তোমার জন্য, তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা বসে থাকব। আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কথাবার্তা সাধারণত এনসিপি এবং জামাত শিবিরের যারা লোকজন রয়েছেন তারাই এই কথাগুলো বলছেন। বিএনপি কার্যত এখানে খুব ডিপ্লোম্যাটিক যে অ্যাটিটিউড সেটা তারা প্রদর্শন করছে। ওরকম কথাবার্তা না বলে তারা শুধু বলছে যে হ্যাঁ তিনি আসেন, তিনি যদি আসেন তার প্রতি অবিচার করা হবে না, দেশের যে প্রচলিত আইন কানুন রয়েছে সেই আইন কানুন মোতাবেক তাকে বাংলাদেশে আইনি সুবিধা দেওয়া হবে, তার প্রতি অত্যাচার করা হবে না, অবিচার করা হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কথা। তো আওয়ামী লীগের যারা লোকজন তারা মানে শেখ হাসিনাকে মনে করে অপার্থিব কোনো শক্তির আধার। এটা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোজাগতিক ত্রুটি বলতে পারেন, তাদের অসুস্থতা বলতে পারেন, অথবা তাদের বিশ্বাস আবেগ বলতে পারেন, তাদের ইমান বলতে পারেন, একিন বলতে পারেন, এবং এটা হয়ে যায়। দীর্ঘদিন ধরে আপনি যখন কারো নেতৃত্বে নিজেকে বিলীন করেন, নেতা এবং তার কর্মী এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে এটি আপনি আল মুকাদ্দিমা যদি পড়েন ইবনে খালদুনের, আপনি বুঝতে পারবেন যে এটা পিতা পুত্রের যে সম্পর্ক, মায়ের সাথে তার পুত্রের যে সম্পর্ক, এই সম্পর্কের চাইতেও নেতা এবং তার কর্মীর মধ্যে আরো অতি উচ্চ মার্গের সম্পর্ক তৈরি হয়। এই কারণ হলো পিতা এবং মাতাকে সবাই লালন পালন করেন, শ্রদ্ধা দেখান, সন্তানকে পিতামাতা লালন পালন করেন, কিন্তু ঠিক রাজনৈতিক কর্মে একজন কর্মী, একজন সেনাপতি, একজন সৈনিক তার কমান্ডারের, তার নেতা, তার রাষ্ট্রপ্রধানের হুকুম মতো যেভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় জীবন, নিজের জীবনটি দিয়ে দিতে পারেন বা দিয়ে দেন, এরকম ঘটনা পারিবারিক জীবনে দেখা যায় না। তো এই কারণে হয় কি, যে কোনো যে রাজনীতির যে গোত্র, রাজনীতির যে সূত্র, রাজনীতির যে দল বাজি, এটা যারা এই দলের সাথে সম্পৃক্ত তারাই বুঝতে পারবে। যেমন ধরুন জামাতের সভাপতি শফিকুর রহমান, তো জামাতের সভাপতিকে আপনি যত কথাই বলেন না কেন, তিনি তার দলের পীরে কামেল। তার দিকে তাকালে জামাতের যারা লোকজন রয়েছে তারা মনে করে তাদের পাপ ক্ষয় হয়, তাদের পুণ্য হয়, এবং নেতার হুকুম পালনের মধ্যেই তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। ঠিক আপনি যদি বিএনপির নেতাকর্মীদের কাছে যান, তারা হয়তো ইসলামের পরিভাষায় এভাবে বলবে না, কিন্তু তারা জনাব তারেক রহমান সাহেব কিংবা বেগম খালেদা জিয়া, এই দুজনের প্রতি তাদের আনুগত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা, এটা আপনি কেবলমাত্র একদম ব্রুটালি বিএনপি না করলে আপনি এই সমস্যাটা বুঝতে পারবেন না। দলের অনেক লোক দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। এই যে সরকার গঠিত হলো, আপনি গিয়ে দেখেন যে তারেক রহমান সাহেব তার ইচ্ছা মতো অনেক লোককে নিয়োগ দিয়েছেন যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এতে করে অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মারাত্মকভাবে অপমানিত বোধ করছেন, কিন্তু তারা দল ছেড়ে যাচ্ছেন না, দলের বিরুদ্ধে কথা বলছেন না, নিজেরা সমালোচনা করছেন, এটা কেন হলো, এটা কি হলো, এটা কি করা ঠিক, এই সরকার কি টিকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বাংলাদেশ জিন্দাবাদ বলা হয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলা হয়, তাহলে কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের সামনে যেভাবে মন্ত্রীরা দৌড়াচ্ছে, বা যারা মন্ত্রিত্ব লাভ করার পর তারেক রহমান সাহেবকে তাদের পিতার আসনে বসিয়েছেন, পীরের আসনে বসিয়েছেন, ওলি আল্লাহ গাউস কুতুবের আসনে বসিয়েছেন, তারা যেভাবে তাকে সম্মান করেন, ওই যে দলের যে আঘাতপ্রাপ্ত কর্মী বা নেতা যে কিছুই পায়নি, দলের বিপদে সেও কিন্তু একইভাবে, বরং এই যে এখন যারা সুবিধাভোগী তাদের চাইতেও বেশি দলকে ভালোবাসবে। এই যে দল করার কারণে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা অনাদিকাল থেকে, মানে একেবারে আদিকালেরও আদিকাল, যখন মানুষ পাহাড়ে বসবাস করত গোত্রগতভাবে, তখন থেকে এই সম্প্রীতিটা চলে আসছে। তো সেই দিক থেকে
আওয়ামী লীগের যে প্রায় 6 কোটি মানুষ যারা সরাসরি আওয়ামী লীগ করে, এদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্রোধ আছে, পরস্পরের প্রতি বিক্ষোভ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, কলহ আছে, বিবাদ আছে, কিন্তু দলের প্রতি আর দলের নেত্রীর প্রতি, শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন, তাদের যে ভালোবাসা, সেটা একটু কমেনি, বরং আরো বেড়ে গেছে। এ কারণ হলো যে ধরুন এখন বিএনপি ক্ষমতায় আসছে বা জামাত ক্ষমতায় আছে, তো এই সময় এদের মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তারা যখন বিরোধী দলে ছিল তখন ছিল না। আবার এখন আওয়ামী লীগের মধ্যে যে মমত্ববোধ তৈরি হয়েছে, প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, এবং তারা যেভাবে এখন দলের জন্য কাজ করতে, বাংলাদেশে ফিরে আসতে প্রাণপণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যার যার অবস্থান থেকে তারা যেভাবে নিজেদের পকেটের টাকা খরচ করছে, সেটি দল ক্ষমতায় থাকতে তারা কখনো করেনি। তো সেই দিক থেকে আওয়ামী লীগ যে একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য একটি, যাকে বলবো কি বলবো, একটা মাইলস্টোন, এটি হিমালয়, এটি সমুদ্র, এটি বঙ্গোপসাগর, এটি পদ্মা, মেঘনা, যমুনা, আপনি যেটা বলেন না কেন, আপনি বাংলাদেশ যদি ধরেন তাহলে আপনি ঠিক বাংলাদেশে কেওক্রাডাং, বা আপনি যদি উত্তরবঙ্গে যান সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই কাঞ্চনজঙ্ঘার রূপ, কিংবা আপনি যদি কক্সবাজার যান তাহলে বঙ্গোপসাগরের রূপ, পদ্মা, মেঘনা, যমুনার রূপ, এটা ছাড়া আসলে বাংলা কল্পনা করা যায় না। একইভাবে রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ এখন এরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছে, প্রায় 70 বছরে তাদের যে সুদীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে তারা যে লিগেসি তৈরি করে ফেলেছে, এই কারণে বাংলাদেশে যদি মিলিটারি শাসন আসে, ডিক্টেটরশিপ আসে, একজন মুসলিনি আসে, একজন হিটলার আসে, তখন হয়তো আওয়ামী লীগের নাম এভাবে উচ্চারিত হবে না। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি রাজনীতির কথা বলবেন, দলের কথা বলবেন, আওয়ামী লীগের কথা বলবেন না, কিন্তু জামাত এবং এনসিপি, বিএনপির কথা বলবেন, হবে না। এখানে আওয়ামী লীগের নাম আসবেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো শেখ হাসিনা। এই দলটির যে নেতৃত্ব 1980 সন থেকে সরাসরি আজ অবধি, তাহলে 46 বছর ধরে এই দলটির সর্বোচ্চ নেতৃত্বে তিনি আছেন। এই 46 বছর বয়সে তিনি অন্তত 3 থেকে 4টি জেনারেশনকে পেয়েছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে 1980 সনে, প্রতি তারা ধরেন 5 বছর বা 10 বছর, গড়ে 7 বছর ধরেন থাকলো। তো 7 বছর যদি থাকে, তাহলে এই ছাত্রলীগের কয়টি গ্রুপকে তিনি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 বছর, বা ধরেন কলেজ লাইফ থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত 10 বছর যদি আপনি ধরেন, তাহলে 4.5টি জেনারেশন তিনি পেয়েছেন, যারা ছাত্রলীগ থেকে এখন বৃদ্ধ লীগ হয়ে গেছে। 80 সনে যারা ছাত্রলীগ করতেন, তারা এখন অনেকের বয়স এখন 70-75 বছর বয়স হয়ে গেছে। এই যে বিশাল শ্রেণী, যাদের সঙ্গে শেখ হাসিনার যে অ্যাডাপশন, যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, এটা স্মৃতিবহুল। তারা একসাথে মুড়ি মাখিয়ে খেয়েছে, একসাথে নৌকায় চড়ে পদ্মা নদী পাড়ি দিয়েছে, একসাথে স্পিড বোটে করে গেছে, তারা একসাথে গাড়িতে করে, বাসে করে সারা বাংলাদেশ গেছে, এবং একসাথে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে 80 সনে, 90 সনে। তারা ওই 32 নম্বরের বাড়িতে শেখ হাসিনা রান্না করেছে, তারা সবাই খেয়েছে। এই যে স্মৃতি, এই স্মৃতির কারণে শেখ হাসিনার সঙ্গে বহু অভিমান আছে, বহু কষ্ট আছে, কিন্তু এরকম একটা সম্পর্ক লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে। আর যারা, আমি তো বললাম যে 6 কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে, তারা তো আছে। তার বাইরে এরকম স্মৃতিকাতর, শেখ হাসিনার কথা মনে করে কারো পেট পুড়ে, কারো বুক পুড়ে, কারো মন খারাপ হয়ে যায়, কারো রাগ হয়ে যায়, কেউ ছুটে দিল্লিতে যেতে চায়। এই যে দলের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য অন্য সব দলের মতোই, জামাতের মতো। একটা লোক ধরেন এখন সিপিবি, ছোট একটা দল, কিন্তু সিপিবি বা বাসদ, এই দলগুলো দেখবেন যে অনেকগুলো মানুষ আদর্শিক কারণে অনেকে বিয়েই করেনি, সারা জীবন এই দল করে তারা জীবন শেষ করে দিল। বিসিএস চাকরি পেয়েছে, অনেক পাকিস্তানের সিএসপি অফিসার হওয়ার সুযোগ ছিল, সবকিছু বাদ দিয়ে তারা কিন্তু এই দলগুলো করেছে। তো এই যে দল করার যে মনোবৃত্তি, সেটা আওয়ামী লীগের মধ্যে খুব বেশি প্রবল। এর কারণে এই দলটি সেই ক্ষমতায় গেছে বারবার, 54-তে ক্ষমতায় গেছে, 70-এ ক্ষমতায় গেছে, তারপরে 96-তে ক্ষমতায় ছিল,
এরপরে 96-এর পরে টানা একেবারে 2008 থেকে 24 পর্যন্ত আবার সুদীর্ঘকাল রাজপথে থেকেছে, বারবার তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, জেল জুলুম হুলিয়া, মানে আমাকে যে দেখিবারে পায়, মানে অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলই, শেষের কবিতা সেই যে বিখ্যাত উক্তি। এখন আওয়ামী লীগের যারা লোকজনরা আছে এর মধ্যে শুধুমাত্র মাখন খাওয়া পার্টি নেই, জেল খাওয়ার মানে খাটা পার্টি আছে, মন্ত্রী হওয়া পার্টি আছে, মানে মন্ত্রী হয়েছে জেলও খেটেছে। আবার ধরেন আওয়ামী লীগকে ব্যবহার করে মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে, আবার জেল খেটেছে, প্রতিপক্ষের সাথে মারামারি করেছে, সেটা সব মিলিয়ে মানে এই দলটির সঙ্গে যে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটি এইরকম যে তারা মরে যাবে, রক্ত মাংস আলাদা হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ থেকে তাদেরকে আপনি আলাদা করতে পারবেন না। আর এই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক মনোবৃত্তি, সেই মনোবৃত্তির কেন্দ্রে ম্যাগনেটিক পাওয়ার হিসেবে যিনি আছেন তিনি শেখ হাসিনা। এখন যেটা বলছিলাম যে এই যে শেখ হাসিনা ম্যাগনেটিক পাওয়ার হিসেবে আছেন, তিনি এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন আমরা সবাই জানি। কেউ বলছেন পালিয়ে গেছেন, কেউ বলছেন না পালিয়ে যাননি, তাকে রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ বলছেন তিনি আর জীবনে ফিরে আসতে পারবেন না, কেউ বলছেন তিনি আবার আসবেন, একেবারে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে স্যালুট দিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর রূপে বসাতে হবে। কারণ তিনি যে পদত্যাগ করেছেন, পদত্যাগের কাগজ নেই, রাষ্ট্রপতি বলেছে। অন্যান্য যে সমস্ত কথাবার্তা ইউনূস আমলে বলা হতো, সংবিধানের এত অনুচ্ছেদ, 106 অনুচ্ছেদ, এখন এগুলো নিয়ে কেউ আলোচনাই করছে না। অনেক বড় বড় বিএনপির নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিজীবী, তারা খালি হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা যে পদত্যাগটা করেছেন সেই পদত্যাগের পেপারটা কই। যদি পদত্যাগের পেপারটা না থাকে তাহলে এটা আগামীতে শেখ হাসিনা যদি ফিরে আসে এটা ঝামেলা তৈরি হবে, ভীষণ রকম ঝামেলা তৈরি হবে। সে যদি এসে নতুন করে পদত্যাগ করে তাহলে একরকম, আর যদি বলে যে না আমি পদত্যাগ করিনি, কাগজ দেখাও, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা, তাহলে সেটার পরিণতি কি হবে। সব মিলিয়ে রাজনীতি এরকম একটা জটিল অবস্থায় যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময়টাতে স্বয়ং শেখ হাসিনা তিনি বললেন যে আমি ফিরবো মাথা